আমার প্রিয় ক্লাস 11 ছাত্রছাত্রীরা, তোমরা জানো আমি গতকাল থেকে ক্লাস শুরু করেছি তোমাদের। কালকে আমি সিলেবাসটা সম্পূর্ণ বাংলায় দিয়েছি এবং সন্ধেবেলা একটা লাইভ ক্লাস করেছিলাম ওয়েগনারের মহিষসঞ্চরণ মতবাদ নিয়ে। তো আজকে এই অধ্যায় অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়, সেখান থেকে যে ভৌগোলিক পরিভাষা অর্থাৎ ইম্পর্টেন্ট যে টার্মসগুলো আছে সেগুলো বলবো এবং এমসিকিউ। দেখো তোমরা এক একটা বইতে দেখবে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, ফলে নিজেরাও কনফিউজ হবে যে আমি কত এমসিকিউ করব। তো যে সমস্ত মানে মোটা ভলিউমের বইতে মানে বেশি করে কোনো বই বলছে আমার 500 প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ আছে, কেউ বলছে 600 এমসিকিউ আছে, যেগুলো একই এমসিকিউকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে এবং এতগুলো তোমাদের পক্ষে করে ওঠাও সম্ভবপর হবে না। সেই জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যাতে সেগুলো তোমরা বুঝতে পারো। এবার না বুঝতে পারলে কোন প্রশ্নের কোন উত্তর চেয়েছেন সেটা যদি না বুঝতে পারো তাহলে মানে কি বলবো, অযথা উত্তর দেওয়া হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভুলভাল উত্তর হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে আমি সমস্ত ধরনের এমসিকিউ, ফার্স্ট চ্যাপ্টারটা অত্যন্তই ছোট, যদিও এটা 6 ঘন্টার ক্লাস, তবুও এখান থেকে যে সমস্ত এমসিকিউ করলে তোমরা পরীক্ষায় পাবে সেই সমস্তগুলোই করে দেওয়া আছে। ওয়েগনারের মহিষসঞ্চরণ মতবাদের চ্যাপ্টার থেকে ভৌগোলিক পরিভাষা বা গ্লসারি কী আসতে পারে। সায়াল, আমরা জানি ভূপৃষ্ঠের উপরের স্তর যেটা, সেটা হচ্ছে ভূত্বক। ভূত্বকের একদম উপরের পার্টটা সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাকে বলছে সায়াল। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো। ভূপৃষ্ঠের একেবারে উপরে সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তর, এটি দ্বারা মূলত মহাদেশীয় ভূত্বক গঠিত। এখানে একই কথা আবারও বলছি যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু স্কুলে দিয়েছো, স্কুলের টিচারদের করা কোশ্চেনের উপর পরীক্ষা দিয়েছো, স্কুলে বসে পরীক্ষা দিয়েছো, ফলে সেটা যতটা ইজি ছিল থার্ড আর ফোর্থ সেমিস্টার কিন্তু ততটা ইজি হবে না। ফলে প্রথম থেকে পড়াটা সিরিয়াসলি করতে হবে। এবং আমি যেহেতু বারবার বলছি যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সমস্ত আমার রেডি করা আছে এবং আমি প্রতিদিনই একটা করে ভিডিও দিতে থাকবো, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে। এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই সমস্যাটাও জানিও, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দেবো। এই সায়াল স্তরের নিচে আছে সাইমা স্তর, বা আমরা বলি শিয়াল সীমা, দুটো একই কথা। সায়াল স্তরের ঠিক নিচে সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত স্তর, এটি দ্বারা মহাসাগরীয় ভূত্বক গঠিত। এরপরে আমরা পড়ব গন্ডোয়ানা ল্যান্ড, উপদ্বীপীয় ভারত, মানে যেটা প্যানজিয়ার দক্ষিণ অংশ, উপদ্বীপীয় ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এগুলো গঠিত হয়ে একটা বিশাল ভূখণ্ড অবস্থান করত, তার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। আঙ্গারা ল্যান্ড যেটা উত্তরের ভূখণ্ড, উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া একত্রিত হয়ে আঙ্গারা ল্যান্ড বা লরেশীয়, তাহলে আঙ্গারা ল্যান্ডের নামই লরেশীয় বা উত্তর ভূখণ্ড গঠন করেছিল। এরপরে আসবো প্যানজিয়া কি। আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে সেটা ছিল কার্বনিফেরাস উপযুগ। বর্তমানে সমস্ত মহাদেশগুলি একত্রিত হয়ে বিশালাকার মহাদেশ হিসেবে অবস্থান করত, যার নাম ছিল প্যানজিয়া। এখান থেকেই তোমরা শর্ট কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো, মানে ইম্পর্টেন্ট ছাড়া পরীক্ষাতে তোমাদের 35 মার্কসের পরীক্ষা, ফলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই থাকবে। আর আমার ইম্পর্টেন্ট যে শর্ট নোট সেগুলোও লিখে দেওয়া আছে, আর প্রতিটা টাইপের যে সমস্ত এমসিকিউগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো করলেই সমস্ত দিক কাভার হয়ে যাবে সেগুলো করে দেওয়া আছে। প্যান্থালাসে কি না, প্যানজিয়াকে ঘিরে সমস্ত যে জলভাগটা একসাথে অবস্থান করত, সেই সম্পূর্ণ জলরাশির নাম ছিল প্যান্থালাসা। জিগসোফিট, আমরা খেলনায় জিগসো পাজল যে খেলনাগুলো খাঁজে মিলে যায়, বিভিন্ন বোর্ড থাকে, সেই রকমই মহাদেশ যখন প্যানজিয়া ভাঙতে শুরু করে, অর্থাৎ যেটা একক মহাদেশ ছিল সেটা যখন ভাঙতে শুরু করে, ভেঙে গেছে বা সরে গেছে, তো তাদেরকে যদি কাছাকাছি নিয়ে এসে জোড়া লাগানো যায়, খাঁজে মিলে যাবে। এই খাঁজে জোড়া লাগানো ব্যাপারটাই হচ্ছে জিগসফিট। মহীখাত কি, ভূত্বকের দীর্ঘায়িত অবনমিত অঞ্চলকে মহীখাত বলে। এবারে এক নজরে কিছু অংশ আমরা দেখে নেব। কালকে আমি লাইভ ভিডিওতে এটা দেখিয়েওছি যে এই যে
মহিসঞ্চরণ অর্থাৎ মহাদেশগুলোর একসাথে প্যানজিয়া হিসেবে অবস্থান এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সরে গিয়ে আলাদা আলাদা হিসেবে বর্তমানে যে মহাদেশগুলোর অবস্থান, এর কতকগুলো ক্রমবিকাশের স্তর রয়েছে এবং এই ক্রমবিকাশের স্তরগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভূবিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন। তারই কয়েকটা নমুনা তোমাদের কাছে আজ তুলে ধরব। 1620 সালে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ভূখণ্ডের উপকূলবর্তী ভূমিভাগের সাদৃশ্যের কথা উপস্থাপনের মাধ্যমে মহাদেশগুলির সঞ্চালনের বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন কে? এস ফ্রান্সিস বেকন তার নোভাম অর্গানাম বইতে। আবারও বলছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে লিখে নেবে। 1620 পরে 1666 সালে ফরাসি বিজ্ঞানী আর.পি. ফ্র্যাঙ্কোয়েস প্লাসেট বলেন, নোয়ার নামক এক বিপর্যয়কারী বন্যার আগে মহাদেশগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল। তাহলে এখানে কি দাঁড়ালো? আর.পি. ফ্র্যাঙ্কোয়েস প্লাসেট তিনিও কিন্তু বলেছেন যে মহাদেশগুলো আগে একত্রে সংযুক্ত অবস্থায় ছিল। 1756 সালে থিওডোর ক্রিস্টোফার লিলিনথাল তার লেখায় মহাদেশ সমূহের বিচ্ছিন্ন হওয়ার কথা লেখেন। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে ক্রিস্টোফার লিলিনথালের কথা বললাম। 1800 সালে জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি বলেছেন যে দক্ষিণ আমেরিকার পূর্ব এবং আফ্রিকার পশ্চিম উপকূলের মধ্যে সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্যের ব্যাপারটি তিনি লক্ষ্য করেন। এরপরে 1858 সালে বিজ্ঞানী স্নাইডার ও পেলগ্রিনি আটলান্টিক মহাসাগরের দুপাশে মহাদেশগুলির সরে যাওয়ার কথা বলেন। 1902 সালে বিজ্ঞানী এডওয়ার্ড সুয়েজ তার দ্য ফেস অব দ্য আর্থ নামক গ্রন্থে মহাদেশগুলোর সঞ্চরণের ফলে পারলিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কথা বলেন। এক সেকেন্ড, আমি একটু আসছি, তোমরা এই পরপর ব্যাপারগুলো একটু দেখে নাও। আসলে সাইড থেকে একটা শব্দ আসছিল, এই শব্দটাকে যাতে তোমাদের ফোনে এটা শুনতে অসুবিধা না হয় তাই জন্য আমাকে একটু উঠে যেতে হয়েছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 1620, 1666, 1756, 1800, 1858, এরপর আমরা 1902 এর কথা বলবো। যে বিজ্ঞানী এডওয়ার্ড সুয়েজ তার দ্য ফেস অব দ্য আর্থ নামক গ্রন্থে মহাদেশগুলোর সঞ্চরণের ফলে পারলিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কথা বলেন। 1910 সালে বিজ্ঞানী এফ.বি. টেলর তাঁর এক গবেষণাপত্রে মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সুচিন্তিত মতামত দেন। পরপর সিকোয়েন্সগুলো দেখো। 1912 সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্রথম যুক্তি দিয়ে মহিসঞ্চরণ তত্ত্ব প্রকাশ করেছিলেন। এই মহিসঞ্চরণের প্রভাবে কি হয়েছিল? টেথিস সাগর সৃষ্টি হয়েছিল, ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছিল, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছিল এবং এই আটলান্টিক অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর এদিকে ডান দিকে ইউরোপ এবং এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মাঝে যে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরটা তৈরি হওয়ার জন্য উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বাঁ দিকে সরতে হয়েছে। ফলে বাঁ দিকে যে বাকি অংশ প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান হিসাবে পড়ে রয়েছে তার উপর চাপ পড়েছে। ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার বাঁ দিক বরাবর এই প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর সৃষ্টি হয়েছে রকি ও আন্দিজ পর্বতমালার। এই যে আল্পস পর্বতমালাটা সৃষ্টি হয়েছে ইউরোপের মধ্যে, আর আমাদের টেথিস মহিখাতে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে হিমালয়। আর যেটা বললাম, উত্তর ও দক্ষিণ আমেরিকা বাঁ দিকে সরে যাওয়ার জন্য এদিকে আটলান্টিক মহাসাগরের আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থেকেছে এবং প্রশান্ত মহাসাগরের ওপর যে চাপটা পড়েছে তাতে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে রকি আন্দিজ। উত্তর আমেরিকায় রকি, দক্ষিণ আমেরিকায় আন্দিজ। মহিসঞ্চরণের চালিকা শক্তি। মহাদেশীয় ভূখণ্ডগুলির সঞ্চরণের চালিকা শক্তি হিসেবে বিজ্ঞানী ওয়েগনার দুটি বলের কথা উল্লেখ করেছিলেন। সেটা 1 নম্বর হচ্ছে জোয়ারি বল আর 2 নম্বর হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। আমি কালকে এটা নিয়ে পুরোটাই আলোচনা করেছি। এরপরে আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের সমর্থনে প্রমাণ।
এর সমর্থনে নানান ভূপ্রাকৃতিক প্রমাণ রয়েছে, ভূতাত্ত্বিক প্রমাণ রয়েছে, জলবায়ুগত প্রমাণ রয়েছে, প্রাণীগত, উদ্ভিজ্জ এবং প্রবাল প্রাচীর সংক্রান্তও প্রমাণ রয়েছে। মহীখাত থেকে ভঙ্গিল পর্বত সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলো কি কি? লিথোজিনোসিস, এই পর্বে কি হয়? পলি সঞ্চয়, এবং যেখানে পলি সঞ্চয় হচ্ছে তার অবনমন, সেই অঞ্চলটার অবনমন বা সেই অঞ্চলটা নিচু হতে থাকে। ওরোজেনেসিস, এই পর্বে পলিরাশিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্লিপ্টোজেনেসিস, এই পর্বে হচ্ছে ভঙ্গিল পর্বতের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং তার উপর আবহবিকার ক্রিয়া করে। তাহলে মহীখাত থেকে ভঙ্গিল পর্বত সৃষ্টির পর্যায়গুলো হলো এটা। এরপরে আমরা যেই প্রসঙ্গে আসার কথা সেটাতে আসছি, অনুশীলনে। সঠিক উত্তরটি বেছে নাও, মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের যে কোনো সময় 7 রকমের, মানে মোট 9 রকমের আছে এমসিকিউ, আমি প্রত্যেকটা রকমেরই আলোচনা করেছি, একটু দেখে নাও। এখানে একদম সহজ সরল 4টে করে অপশান আছে, একটা সঠিক উত্তর বাছতে হবে। তোমাদের এই রকম ধাঁচেরও কয়েকটা কোশ্চেন থাকে। ওয়েগনারের মতবাদের সমর্থক কে ছিলেন? দেখো এখানে তার মানে কি দাঁড়াচ্ছে যে ওয়েগনারের মতবাদের সমর্থনে কারা ছিলেন এবং ওয়েগনারের মতবাদের বিপক্ষে কারা ছিলেন, সেই নামগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকলে এখানে এই অপশানগুলো দেখলেই তোমরা করে ফেলতে পারবে। সমর্থক ছিলেন এ ওয়াশিংটন নয়, ইডব্লিউ বেরি নয়, ডব্লিউটি চেম্বারলিন নয়, কে ছিলেন? ডুটয়েট। গন্ডোয়ানা নামের উৎপত্তি হয়েছে গোন্ড উপজাতিদের নাম থেকে। এদের বাসস্থান কোথায় ছিল? ভারত না শ্রীলঙ্কা না নেপাল না চীন? উত্তর হবে ভারত। 3 দাগে, দ্য ফেস অব দ্য আর্থ নামক বইটির রচয়িতা। দ্য ফেস অব দ্য আর্থ বইটির রচয়িতা আমি আগেই বলে এলাম, রচয়িতা হচ্ছেন এডওয়ার্ড সুয়েজ। গন্ডোয়ানাল্যান্ড নামকরণ করেছিলেন কে? এডওয়ার্ড সুয়েজ। এই মাইটি ক্রিপিং মুভমেন্ট শব্দটি ব্যবহার করেছিলেন এফ.বি. টেলর। মহিষাঞ্চরণ মতবাদের নিচের কোন বিষয়টি ব্যাখ্যা করতে সাহায্য করে? এখানে বলা আছে সমুদ্রের বিস্তার নিয়ে, ভূমিকম্পের কারণ, পর্বতের সৃষ্টি না সবকটি? মহিষাঞ্চরণ মতবাদ এই সবকটি ব্যাখ্যা করতে সাহায্য করে। ওয়েগনার কবে মহিষাঞ্চরণ প্রস্তাব করেন? 1912 সালে। ওয়েগনারের মতবাদ কোন সময় সবচেয়ে বেশি সমর্থন পায়? 1960-এর দশকে। আফ্রিকা, উপদ্বীপীয় ভারতবর্ষ, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা একত্রিত হয়ে কি গঠন করেছিল? এই দক্ষিণের অংশগুলো নিয়ে গঠিত হয়েছিল গন্ডোয়ানাল্যান্ড। 1620 সালে ফ্রান্সিস বেকন তার নোভাম অর্গানাম বইতে কোন দুটি মহাদেশীয় ভূখণ্ডের সাদৃশ্যের কথা উল্লেখ করেছিলেন? দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সাদৃশ্যের কথা। টারসিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বতমালার উত্থানের ভিত্তিতে মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে 1910 সালে কে মতামত প্রকাশ করেছিলেন? এফ.বি. টেলর। তাহলে দেখো আমরা যেটুকু এক নজরে বা গ্লোসারিগুলো পড়ছি সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, যদি এটা একটু ভালো করে পড়ো সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাচ্ছি। 1924 সালে ওয়েগনারের মতবাদ ইংরেজিতে যে বইতে প্রকাশিত হয়েছিল সেই বইটির নাম কি? অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। চতুর্থবার গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে আলফ্রেড ওয়েগনার সেখানেই প্রাণ হারান। আলফ্রেড ওয়েগনার কত সালে প্রাণ হারান? সঠিক উত্তর 1930। এখানে অনেকগুলো অপশান আছে, আমি বারবার অপশানগুলো পড়ছি না, শুধু শুধু অনেকটা সময় যাবে। মৃত্যুর পূর্বে আলফ্রেড ওয়েগনার অস্ট্রিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে আবহবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন? গ্রাজ বিশ্ববিদ্যালয়। কোন ভূতাত্ত্বিক উপযুগে প্যানজিয়া গঠিত হয়েছিল? মেসোজোয়িক না পেলিওজোয়িক না কার্বনিফেরাস না টারসিয়ার? কার্বনিফেরাস। কোন ভূতাত্ত্বিক উপযুগে প্যানজিয়া ভাঙতে শুরু করে? মেসোজোয়িক উপযুগে। প্যানজিয়া কথার অর্থ কি? সম্মিলিত মহাদেশ। প্যান্থালাসা কথার অর্থ কি? সম্মিলিত মহাসাগর। কোন ভূতাত্ত্বিক উপযুগ পর্যন্ত প্যানজিয়া একত্রিত ছিল? কার্বনিফেরাস পর্যন্ত, তারপরে ভাঙতে শুরু করে। ওয়েগনারের মত অনুসারে কত ডিগ্রি অক্ষরেখায় নিরক্ষীয় শক্তি সবচেয়ে বেশি? 45 ডিগ্রি অক্ষরেখায়। প্যানজিয়া ভেঙে যাওয়ার পর মহাদেশগুলি প্রধানত কোন দিকে সরে যায়? এটা নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে। ওয়েগনারের মতে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার ভূখণ্ডগুলি পরস্পরের দিকে অগ্রসর হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল কে কে? না আল্পস আর হিমালয়। আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার ভূখণ্ড এগুলো সরে যাওয়া, আর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সরে যাওয়ায় সৃষ্টি হয়েছিল আন্দিজ। উত্তর আমেরিকায় রকি, দক্ষিণ আমেরিকায় আন্দিজ। গন্ডোয়ানাল্যান্ড ভেঙে টুকরো হয়ে উত্তর দিকে স্থানান্তরিত হয়ে কোন পর্বতমালার সৃষ্টি হয়েছে? হিমালয়। লরেশিয়া ভেঙে কোন মহাদেশ তৈরি হয়েছে? ইউরেশিয়া।
শিয়াল জাতীয় পদার্থের আধিক্য রয়েছে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। দেখো এখানে 9 করে শুধু সঠিক উত্তর নির্বাচন, 25টা কোশ্চেন আছে। তোমরা এই 25টা খুব ভালো করে করবে। এইগুলোই আবার হয়তো, মানে সবগুলোই বলছি না, এইগুলোই হয়তো আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য টাইপের যে কোশ্চেন আছে সেখানে দেয়া থাকবে। আচ্ছা, আমরা চলে যাই শূন্যস্থান পূরণে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিজ্ঞানী ড্যাশ ছিলেন ওয়েগনারের তত্ত্বের অন্যতম সমালোচক। আগেই বলেছি যে ওয়েগনার তত্ত্বের সমর্থক কারা ছিলেন, সমালোচক কারা ছিলেন, সেটা তোমরা একটু পড়ে রাখবে। চেম্বারলেন। আলফ্রেড ওয়েগনার ছিলেন একজন ড্যাশ আবহবিদ, জার্মান আবহবিদ। খাঁজে খাঁজে জোড়া লাগা ব্যাপারটি ড্যাশ নামে পরিচিত। আগে আলোচনা করেছি জিগসফিট। জিগসফিট এখানে দেখো জিগসফিট এখানেও লেখা আছে, এখানে জিগজাগ ফিট। খুব সচেতন হয়ে টিক দেবে। মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। মহিসঞ্চরণ মতবাদ অনুযায়ী প্রাচীন মহাদেশটির নাম ছিল প্যানজিয়া। ওয়েগনারের মতবাদের মূল প্রমাণ ছিল ফসিলের প্রমাণ। প্যানজিয়া ড্যাশ মিলিয়ন বছর আগে পৃথক হয়ে বিভিন্ন মহাদেশ গঠন করেছিল, 200 মিলিয়ন বছর আগে। দ্য ফেস অব দ্য আর্থ গ্রন্থের রচয়িতা এডওয়ার্ড সুয়েজ। মহিসঞ্চরণ মতবাদে ড্যাশ ও ড্যাশ মহাদেশের মধ্যে সাদৃশ্য পাওয়া যায়, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে। মহিসঞ্চরণ মতবাদের মাধ্যমে ড্যাশ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়, ভঙ্গিল পর্বত গঠন। ওয়েগনারের ড্যাশ বইটি মহিসঞ্চরণ মতবাদের মূল উৎস, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস। মহিসঞ্চরণের মতবাদের সমর্থনে ড্যাশ পাওয়া গেছে, ফসিলের প্রমাণ, শিলা গঠনের সাদৃশ্য, জলবায়ুর সাদৃশ্য, উপরের সবকিছুই পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখার সাদৃশ্য ড্যাশের প্রমাণ। কিসের প্রমাণ? মহিসঞ্চরণের প্রমাণ। মহাদেশগুলোর আস্তে আস্তে সরে যাওয়ার ফলে ড্যাশ ঘটে। কি ঘটে না, নতুন মহাদেশ তৈরি হয়, সাগরের আকার পরিবর্তিত হয়, নতুন পর্বত তৈরি হয়, অর্থাৎ উপরের সব কিছু। ড্যাশ বিজ্ঞানী মহিসঞ্চরণ মতবাদকে সমর্থন করেননি। তাহলে মহিসঞ্চরণ মতবাদের বিপক্ষে কে ছিলেন? চার্লস ডারউইন ছিলেন, না জর্জ হ্যারিস ছিলেন, না জেমস হাটন ছিলেন, না হ্যারি হ্যামন্ড ছিলেন। হ্যারি হ্যামন্ড মহিসঞ্চরণ মতবাদকে সমর্থন করেননি, বাকিরা কিন্তু করেছেন। জোয়ারি শক্তির প্রভাবে লরেশিয়ার ভাঙা ভূখণ্ড ড্যাশ দিকে স্থানান্তরিত হয়েছে। কোন দিকে? পশ্চিম দিকে। ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী ড্যাশ মহাদেশগুলো একসময় একসঙ্গে ছিল। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া সব কটি মহাদেশ একসঙ্গে ছিল। ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ বিজ্ঞান মহলে প্রথমে ড্যাশ করা হয়, সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হয়। ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদকে কিন্তু প্রথমেই গ্রাহ্য করা হয়নি। ড্যাশ হলো মহিসঞ্চরণ মতবাদের প্রমাণ। প্রাচীন ফসিল মহিসঞ্চরণ মতবাদে তো অনেক প্রমাণ আছে, ভূতাত্ত্বিক, জলবায়ুগত, জীবাশ্মগত, উদ্ভিদগত, প্রাণীগত। তাই প্রাচীন ফসিল বা জীবাশ্ম, উপকূল রেখার মিল, ভূতাত্ত্বিক সাদৃশ্য, উপরের সবগুলি এর উত্তর। ড্যাশ স্থানের ভূমিকম্প মহিসঞ্চরণের সঙ্গে যুক্ত? পর্বতের উপরিভাগে, না সমুদ্রের তলদেশে, না আগ্নেয়গিরির সন্নিকটে, না নদীর নিকটে? সমুদ্রের তলদেশে ভূমিকম্প মহিসঞ্চরণের সঙ্গে যুক্ত। এরপরে এই যে বলছিলাম আমি সব রকমের এমসিকিউ তোমাদের জন্য করে রেখেছি। বাক্যের পুনর্বিন্যাস করো, রিঅ্যারেঞ্জমেন্টস অফ সেন্টেন্সেস। সৃষ্টির ক্রম অনুসারে সাজাও। কে আগে সৃষ্টি হয়েছে, ভারত মহাসাগর, না টেথিস সাগর, না আটলান্টিক? এখানে 4টে রকমের করে সাজানো আছে, খুব ভালো করে দেখবে। এইভাবেই তোমাদের প্রশ্ন থাকে। আমি যেহেতু আবারও বলছি, থার্ড সেমিস্টার বাইরে গিয়ে পরীক্ষা দেবে, বাইরের কোশ্চেনে পরীক্ষা দেবে, তাই আমার অনেক চেষ্টা করে, অনেক খাটাখাটনি করে এগুলো করা। তাই তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বে। প্রথমে টেথিস সাগর, তারপরে ভারত মহাসাগর, তারপরে আটলান্টিক মহাসাগর। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের উপর থেকে নিচের স্তর 3টি হলো সায়াল, না সাইমা, না নিফে? এর মধ্যে সাজানো আছে সায়াল, সাইমা, নিফে। সাল অনুযায়ী ওয়েগনারের কাজগুলি সাজাও। এখানে কাজগুলো সাজালে ফ্রাঙ্কফুর্টে মহিসঞ্চরণ নিয়ে মতবাদ বক্তৃতা আকারে তুলে ধরেন। তারপরে জার্মান ভাষায় ডাই এনস্টেন্টহান্ডার কন্টিনেন্টি অ্যান্ড আন্ডোজিউ এটি প্রকাশিত হয়। তারপরের ঘটনা মহিসঞ্চরণ মতবাদ ইংরেজিতে অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান নামে প্রকাশিত হয়।
এইগুলোকেই বিভিন্নভাবে সাজানো আছে, কিন্তু এটাই হচ্ছে সঠিক সাজানো। মহীখাত থেকে পর্বত সৃষ্টির পর্যায়গুলি হলো, পর্বত সৃষ্টির পর্যায়গুলো আমি একটা জায়গায় সাজিয়ে দিয়েছি। এখানে লিথোজেনেসিস, ওরোজেনেসিস, গ্লিপ্টোজেনেসিস। আমি 1 সেকেন্ড আসছি। আচ্ছা, মহীখাত থেকে ভঙ্গিল পর্বত সৃষ্টির পর্যায়গুলো আমি এক্ষুনি গ্লসারিতে বা এক নজরে ওখানে বলেছি। লিথোজেনেসিস আগে, ওরোজেনেসিস আগে, তারপরে হচ্ছে গ্লিপ্টোজেনেসিস, অর্থাৎ আগে পলি সঞ্চয়, তারপরে পলিতে ভাঁজ পড়া, তারপরে পর্বতের উত্থান। এগুলোই এলোমেলো করে সাজানো আছে। ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্নোত্তর। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে বললাম, চার্টের মধ্যে প্রশ্ন চিহ্নযুক্ত স্থানটি বর্তমানে কোন মহাদেশ? এই প্রশ্ন চিহ্নযুক্ত স্থানটি বর্তমানে কোন মহাদেশ? উত্তর লেখা আছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। প্রশ্নযুক্ত চিহ্নযুক্ত স্থানটি কোন ধরনের প্রাণীর জীবাশ্ম? এখানে প্রশ্ন চিহ্ন কোথায় আছে দেখো, এটি কোন ধরনের জীবাশ্ম? মেসোসরাস জাতীয় প্রাণীর জীবাশ্ম। তার মানে এখানে সবগুলো ধরনেরই কিন্তু তোমাদেরকে জানতে হবে জীবাশ্মগুলো, কারণ এখানে কিছু কিছু চার্ট ভিত্তিক প্রশ্ন তোমাদের থাকবে। স্তম্ভ মেলানো, উইলসন, হ্যারি হেস, ওয়েগনার। এদিকে করা আছে সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদ, মহিষঞ্চরণ তত্ত্ব, পাতসংস্থান তত্ত্ব, সমস্থিতি মতবাদ। এখানে 1-এর সাথে ABCD, 2-এর সাথে ABCD, 3-এর সাথে ABCD, এরকমভাবে এলোমেলো করা আছে। সঠিক উত্তর যাবে 1-এর সাথে C, অর্থাৎ উইলসন পাতসংস্থান তত্ত্ব। 2-এ D, অর্থাৎ অ্যারি সমস্থিতি মতবাদ। 3-এ A, অর্থাৎ হ্যারি হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদ। 4-এ ওয়েগনার, B মানে মহিষঞ্চরণ মতবাদ। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। কার্বনিফেরাস, এদিকে আছে গন্ডোয়ানা ল্যান্ড, বিভিন্ন মহাদেশে বিভক্ত হয়। ট্রায়াসিক, প্যানজিয়া নামে বৃহৎ ভূখণ্ডের অবস্থান। জুরাসিক, উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমে সঞ্চালন। ক্রিটেসাস, নিরক্ষরেখা বরাবর প্যানজিয়ার ভাঙন, গন্ডোয়ানা ও লরেশিয়া ভূমিভাগের সৃষ্টি। এইটাকে সঠিকভাবে কিন্তু ডান দিক বাঁ দিক মেলানো নেই। সঠিকভাবে মেলালে হবে 1-এ B, 2-এ D। 1-এ অর্থাৎ কার্বনিফেরাসে প্যানজিয়া নামক বৃহৎ ভূখণ্ডের অবস্থান। 2-এ ট্রায়াসিকে নিরক্ষরেখা বরাবর প্যানজিয়ার ভাঙন, গন্ডোয়ানা ল্যান্ড ও লরেশিয়া ভূমিভাগের সৃষ্টি। 3-এ A, অর্থাৎ জুরাসিকে কি হয়েছে, গন্ডোয়ানা ল্যান্ড বিভিন্ন মহাদেশে বিভক্ত হয়ে। ঘটনাক্রমগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে। 4-এ C, অর্থাৎ ক্রিটেশিয়াসে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমে সঞ্চালন ঘটে। এরপরে সত্য মিথ্যা। কোনটি সত্য, কোনটি মিথ্যা? এখানে 3টি উক্তি দেওয়া আছে। 1858 সালে বিজ্ঞানী স্নাইডার সর্বপ্রথম মহাদেশগুলির সঞ্চালনের কথা চিন্তা করেছিলেন। সর্বপ্রথম যুক্তি সহকারে মহিষঞ্চরণের বিষয়টি প্রকাশ করেছিলেন জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার। ওয়েগনারের মতবাদের সমর্থক ছিলেন ডু টয়েট। এখানে সঠিক উত্তর হচ্ছে B, অর্থাৎ বিতে হচ্ছে 1-এরটা ফলস। 1858 সালে বিজ্ঞানী স্নাইডার সর্বপ্রথম মহাদেশগুলি সঞ্চালনের কথা চিন্তা করেছিলেন, এটি ফলস বা মিথ্যা। সর্বপ্রথম যুক্তি সহকারে মহিষঞ্চরণের বিষয়টি প্রকাশ করেছিলেন জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার, এটি ট্রু। এবং ওয়েগনারের মতবাদের সমর্থক ছিলেন ডু টয়েট, এটিও ট্রু বা সত্য। তাহলে দেখো প্রথমেরটা ফলস কিন্তু 3টেতেই আছে, কিন্তু দ্বিতীয়টাও সত্য, তৃতীয়টাও সত্য, শুধুমাত্র এই B অপশানে আছে। এইভাবেই তোমাদের কিন্তু সত্য মিথ্যাগুলো করতে হবে। মাধ্যমিকের মতো অ্যারো দিয়ে মিলিয়ে দেবো সেরকম কিন্তু না। 2-এর দাগে এখানেও 3টে উক্তি আছে, বা 3টে উক্তি বলবো না, 3টে স্টেটমেন্ট। কার্বনিফেরাস যুগে অতিকায় মহাদেশ প্যানজিয়ার ভাঙন শুরু হয়। 2-এ জুরাসিক যুগে প্যানজিয়া পৃথিবীর নিরক্ষরেখা বরাবর লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড নামে দুভাগে বিভক্ত হয়। 3-এ ট্রায়াসিক যুগে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর পূর্ব দিকে সঞ্চালনের ফলে ভারত মহাসাগরের সৃষ্টি হয়।
এর মধ্যে সঠিক উত্তর দেখো, কোনোটাই ট্রু, কোনোটাই ফলস, বিভিন্ন রকমের সাজানো আছে। এই যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে প্রথমেরটি সত্য, বাকি দুটো কিন্তু মিথ্যা। অর্থাৎ কার্বনিফেরাস যুগে অতিকায় মহাদেশ প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়, এটাই শুধু সত্য। বাকি যে দুটো সেন্টেন্স পড়লাম এই দুটো কিন্তু মিথ্যা। আমি আবার পড়ছি না, তোমরা তো স্ক্রিনশট নিয়ে নিতেই পারবে। 3, দক্ষিণ আমেরিকার চিলিতে এবং অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু পাওয়া যায়। 2, বিজ্ঞানী এডওয়ার্ড সুয়েট গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ করেছিলেন। 3, ব্রাজিল, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত গ্লসেপ্টোরিস নামক এক প্রকার ফার্ন মহী সঞ্চারণের জোরালো সমর্থন করে। এইখানে যে 3টি স্টেটমেন্ট বা বাক্য আমি পড়লাম, এখানে প্রথমেরটি ফলস, পরের দুটি সত্য। দক্ষিণ আমেরিকার চিলিতে এবং অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু পাওয়া যায়, এটি হচ্ছে মিথ্যা। এখানে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু এখনও পাওয়া যায়, কিন্তু দক্ষিণ আমেরিকার চিলিতে পাওয়া যায় না, এবং পরের দুটি সত্য। 4, এখানেও 3টে স্টেটমেন্ট আছে। 1930 সালে ওয়েগনার তৃতীয়বারের জন্য গ্রিনল্যান্ডে যান। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে ওয়েগনার অংশ নিয়েছিলেন এক জুনিয়র অফিসার হিসাবে। 3, 1917 সালে ইউরোপের টর্নেডোর উপর বিশদে গবেষণাপত্র প্রকাশ করেন। এর মধ্যে প্রথমেরটা মিথ্যা, অর্থাৎ 1930 সালে ওয়েগনার তৃতীয়বারের জন্য গ্রিনল্যান্ডে যান। তোমরা প্রথমেই দেখে নিতে পারবে তৃতীয়বারের জন্য কোন সালে গিয়েছেন। তারপরের দুটো কিন্তু সত্যি। তার মানে বুঝে দেখো কত খুঁটিয়ে পড়তে হবে। এখানে অনেক মোটা বই বেশি বেশি করে পড়ার নয়, কিন্তু যেগুলো আমার গুরুত্বপূর্ণ কথা, আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই শুধুমাত্র রাখার চেষ্টা করেছি। আবারও বলছি, তোমরা একদম মাইনেটলি পড়বে। তিনি কত সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন, কত সালে টর্নেডোর উপর গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, সাল দিয়ে দেওয়া হচ্ছে, সেটা সত্য না মিথ্যা এটা তোমাদের যাচাই করতে হবে। তার মানে বুঝতে পারছি যে কত খুঁটিয়ে পড়তে হবে। তো এখানে প্রথমেরটা ফলস, অর্থাৎ একের দাগেরটা ফলস, তারপরে দুটো সত্য। 5, ওয়েগনারের মতে পৃথিবীর আকৃতি বৃত্তাকার। 2 দাগে জলহস্তী কেবল আফ্রিকায় পাওয়া যায়। 3, ওরিজেনেসিস পর্বে পলিরেস্তে ভাঁজ সৃষ্টি হয়। এখানে প্রথমেরটা ফলস, দ্বিতীয়টা ফলস, অর্থাৎ ওয়েগনারের মতে পৃথিবীর আকৃতি বৃত্তাকার, এটাও মিথ্যা। জলহস্তী কেবল আফ্রিকায় পাওয়া যায়, এটাও মিথ্যা। শুধুমাত্র সত্য কি ওরিজেনেসিস পর্বে পলিরেস্তে ভাঁজ সৃষ্টি শুরু হয়। বিবৃতি ও কারণ ব্যাখ্যা। প্যাঞ্জিয়ার দক্ষিণাংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড। গন্ডো নামক উপজাতিদের আদি বাসস্থান থেকে পাওয়া এক প্রকার জীবাশ্মের নাম থেকে গন্ডোয়ানা ল্যান্ড নামের উৎপত্তি হয়। এটা হচ্ছে বিবৃতি ও কারণ ব্যাখ্যা, যেটা অ্যাসারশন রিজনিং টাইপ, তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো। আবারও বলছি, এখানে কোনটা দুটোই সঠিক কিনা, বা একটা ভুল একটা ঠিক কিনা, বা একটা আরেকটা যথার্থ ব্যাখ্যা কিনা, বা একটা আরেকটা যথার্থ ব্যাখ্যা নয় কিনা, এই রকম ধরনের থাকবে। তোমাদেরকে এটা বিচার করতে হবে। এই যে দুটো লাইন বললাম বা স্টেটমেন্ট বললাম, এর মধ্যে এও সঠিক আরও সঠিক, এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। যে প্যাঞ্জিয়ার দক্ষিণাংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডো নামক উপজাতিদের আদি বাসস্থান থেকে পাওয়া এক প্রকার জীবাশ্মের নাম থেকে গন্ডোয়ানা ল্যান্ডের নামের উৎপত্তি। এ আর উভয়ের সঠিক, এবং আর হচ্ছে এর যথার্থ ব্যাখ্যা। প্রায় 34 কোটি বছর পূর্বে কার্বনিফেরাস যুগে অতিকায় মহাদেশ প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়। গন্ডোয়ানা ও আঙ্গারা ল্যান্ডের মাঝখানে রয়েছে টেথিস নামক এক অগভীর সাগর। এখানে এ আর উভয়ই সঠিক, যে দুটো লাইন পড়লাম আমি আবার পড়ছি না, এবং আর হচ্ছে এর যথার্থ ব্যাখ্যা। 3, গ্লিপ্টোজেনেসিস পর্বে পলিরেস্তে ভাঁজ সৃষ্টি শুরু হয়। আর প্যাঞ্জিয়াকে ঘিরে বিশাল জলরাশির একটি মাত্র মহাসাগর ছিল, যার নাম প্যান্থালাসা। এখানে এ ভুল, প্রথমের লাইনটাই ভুল, কিন্তু আর দ্বিতীয়টা সঠিক। তাহলে আমরা বলতে পারছি না যে এর যথার্থ ব্যাখ্যা, কারণ একটা বাক্য অলরেডি ভুল আছে। 4, বর্তমানে কেবলমাত্র চিলিতে ক্যাঙ্গারু পাওয়া যায়। প্যাঞ্জিয়া কথার অর্থ সম্মিলিত মহাদেশ। এখানে আমি আগেই বলে এলাম চিলিতে আর ক্যাঙ্গারু পাওয়া যায় না, যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ফলে এ ভুল, আর সঠিক। প্যাঞ্জিয়া কথার অর্থ সম্মিলিত মহাদেশ। এনে যথার্থ ব্যাখ্যা নয়, এটা তো আসছেই না, কারণ একটা বাক্য ভুল আছে। ডুটয়েট আর এ জেলি হলেন ওয়েগনারের সমর্থক। বিতে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের মান 45 ডিগ্রি অক্ষাংশ সবচেয়ে বেশি হয়। এখানে এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। এও আলাদাভাবে সঠিক, যে ডুটয়েট আর জেলি ওয়েগনারের সমর্থক, কিন্তু তার সঙ্গে এই অভিকর্ষজ বলের মান যেটা 45 ডিগ্রি অক্ষাংশে বেশি তীব্র হয়, এর কোনো সম্পর্ক নেই। ফলে এ আর এর যথার্থ ব্যাখ্যা নয়। আচ্ছা, এরপরে হচ্ছে কেস ও কোড ভিত্তিক। এখানে কিছুটা
মানে প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে কোশ্চেন থাকবে। বর্তমানে পৃথিবীতে রয়েছে 7টি মহাদেশ, 5টি মহাসাগর এবং অসংখ্য সাগর উপসাগর। এটি ভালো করে পড়তে হবে। পৃথিবীর বর্তমান মহাদেশ এবং মহাসাগরগুলির আপেক্ষিক অবস্থান আপাতভাবে স্থির মনে হলেও অতি প্রাচীনকালে এগুলি একই অবস্থানে ছিল না। বিভিন্ন ভূতাত্ত্বিক সময়ে তাদের অবস্থান ছিল বিভিন্ন, এবং সুদূর ভবিষ্যতেও মহাদেশগুলি বর্তমান অবস্থায় থাকবে না। এর কারণ হলো একটি ধীর প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে মহাদেশগুলি ভূপৃষ্ঠের উপর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুগে বর্তমানে সমস্ত মহাদেশগুলি একত্রিত হয়ে একটি বিশালাকার মহাদেশ হিসেবে অবস্থান করত, যার নাম ছিল প্যানজিয়া, এবং এই বিশাল আয়তন মহাদেশকে ঘিরে ছিল একটিমাত্র মহাসাগর, যার নাম ছিল প্যান্থালাসা। এখানে প্রথম কোশ্চেন দিয়েছি, বর্তমানে পৃথিবীতে রয়েছে কি রয়েছে না 7টি মহাদেশ, 5টি মহাসাগর। সবুজ কালিতে উত্তরগুলো করে দেওয়া আছে। পৃথিবীর সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল কত বছর আগে? সব উত্তর কিন্তু এটার মধ্যেই আছে। কত বছর আগে? 34 কোটি বছর আগে। এবারে আরেকটা এরকম প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে। অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসমান মহাদেশীয় ভূখণ্ডগুলির উপর তরলের ঊর্ধ্বমুখী বল অভিকর্ষ বলের বিপরীতে কার্যকরী হয়। ওই দুই সমান ও বিপরীতমুখী বল একই রেখা বরাবর কার্যকরী হলে মহাদেশীয় ভূখণ্ডগুলি একই জায়গায় স্থিরভাবে ভেসে থাকত। ওয়েগনারের মতে পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য এই দুটি বল একই রেখা বরাবর বিপরীতমুখে কার্যকরী হয় না। ফলে নিরক্ষীয় অঞ্চলের দিকে একটি বলের সৃষ্টি হয়, যা এই ভাসমান মহাদেশীয় ভূখণ্ডগুলিকে নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চারিত করে। এই নূতন বলকে বৈষম্যমূলক অভিকর্ষ বল বলে। এই বলের প্রভাবে নিরক্ষরেখার দিকে উত্তর ও পশ্চিমে মহাদেশগুলির সঞ্চারণ ঘটে। ভারত ও অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে ভ্রমণ করায় জুরাসিক থেকে টার্সিয়ারি উপযুগে ভারত মহাসাগরের জন্ম হয়। আফ্রিকা ও ইউরোপ পরস্পরের নিকটবর্তী হয়। এই বলটি 45 ডিগ্রি অক্ষাংশে সবচেয়ে বেশি তীব্র হয় এবং এই বলটির মান অভিকর্ষ বলের কয়েক মিলিয়ন ভাগের 1 ভাগ। এখানে প্রথম প্রশ্ন দিয়েছি এই প্যারাটা থেকে, বৈষম্যমূলক অভিকর্ষ বল সবচেয়ে বেশি তীব্র হয় কোন অক্ষাংশে? দেখো এই যেখানে উত্তরটা আছে 45 ডিগ্রি। এটা কিন্তু অনেক তুলনামূলকভাবে সহজ। ওখান থেকেই দেয়া আছে মহাদেশীয় ভূখণ্ডগুলি কোন স্তরের উপর ভাসমান? অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসমান। 3 নাম্বার দিয়েছি আরেকটা প্যারাগ্রাফ। আলফ্রেড ওয়েগনার জার্মান আবহবিদ, ভূতাত্ত্বিক, পদার্থবিদ, মেরু গবেষক। ওয়েগনার বিভিন্ন গবেষণার পাশাপাশি 1906 সালে গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে সেখানে নিজের গবেষণার জন্য একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেন। গ্রিনল্যান্ড থেকে ফিরে 1908 সালে তিনি মার্কবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি 1913 সালে প্রখ্যাত জলবায়ুবিদ ভ্লাদিমির কোপেনের কন্যা এলেসকে বিবাহ করেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন একজন জুনিয়র অফিসার হিসেবে। যুদ্ধে তিনি আহত হয়ে ফিরে এসে পুনরায় গবেষণার কাজ শুরু করেন। 1917 সালে ইউরোপের টর্নেডোর উপর এক বিশদ গবেষণাপত্র প্রকাশ করেন। 1924-এ অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ের আবহবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজে যুক্ত হন। 1929 সালে তিনি গ্রিনল্যান্ডের বরফ স্তরের গবেষণার কাজে তৃতীয়বারের জন্য সেখানে যান। 1930 সালে তিনি চতুর্থ গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে খারাপ আবহাওয়ার জন্য প্রাণ হারান। এখান থেকে কোশ্চেন দেওয়া আছে, ওয়েগনার কত সালে ইউরোপের টর্নেডোর উপর এক বিশেষ গবেষণাপত্র প্রকাশ করেন? সঠিক উত্তর বি, 1917 সালে। ওয়েগনার কত সালে অস্ট্রিয়ার গাজ বিশ্ববিদ্যালয়ের আবহবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজে যুক্ত হন? উত্তরগুলো সবই এখানে আছে। এই যে 1924-এ অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ে আবহবিদ্যা বিভাগে, তাহলে 1924-এ। তাহলে এখানে সঠিক উত্তরটা করতে পারবে 1924-এ। কত সালে তিনি মার্কবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন? 1908 সালে, ওটাও প্যারাগ্রাফে আছে। একজন প্রখ্যাত জলবায়ুবিদের নাম করো। আমরা বলেছি ভ্লাদিমির কোপেনের কন্যা এলেসকে বিবাহ করেছিলেন। জলবায়ুবিদ হিসেবে আমরা কোপেনের নাম উল্লেখ করেছি, ভ্লাদিমির কোপেন। তাহলে এখানে আমার এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ভিত্তিক, বা এগুলোকে বলছি কি কেস ও কোড ভিত্তিক। তারপরে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, তারপরে আছে সত্য মিথ্যা, এখানে ডান দিক বাঁ দিক মেলানো, এখানে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, এখানে সৃষ্টির ক্রম অনুসারে সাজানো, বা এটাকে বলছে বাক্যের পুনর্বিন্যাস। তারপরে বা তার আগে আছে শূন্যস্থান, তার আগে শূন্যস্থানও 25টা আছে, তার আগে 25টা এমসিকিউ, 4টা করে অপশান বলে দেওয়া আছে। এইগুলো করলেই এনাফ ইস এনাফ। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা আবার পরের ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। টাটা।